প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় শুধু কেন সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.জ.ম শফিউল আলম ভূঁইয়া। আমাদের সাথে আরও আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভির ফেসবুক পেজেও, চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে শুরুতে আসতে চাই। 11 সাংবাদিকের ব্যাংক হিসাবের তলবের এই সংবাদটি প্রচার হওয়ার পরে সাংবাদিক নেতারা এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অনেকেই বলছেন এর বিরুদ্ধে সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে। আবার এটিও তারা বলছেন যে সরকার বা রাষ্ট্র চাইলে যে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব তলব করতে পারেন। কিন্তু এটি বলার পাশাপাশি বিষয়টিকে ষড়যন্ত্র হিসাবে কেন দেখছেন? প্রথমে আপনাকে আমি বলি, বাংলাদেশের ব্যাংকের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তার যে ম্যান্ডেটটা যদি দেখেন, সে কোন কোন ক্ষেত্রে ব্যাংকের হিসাব তলব করতে পারে। একটা হলো মানি লন্ডারিং, একটা হলো জঙ্গি অর্থায়ন, এবং আরেকটা হলো অস্বাভাবিক লেনদেন। এখন আপনার কাছে কি মনে হয় যে 11 জন সাংবাদিক সবাই কালেকটিভলি মানি লন্ডারিং কিংবা জঙ্গি অর্থায়ন কিংবা অস্বাভাবিক লেনদেন প্রত্যেকেরই ঘটেছে? এইটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা দৃষ্টিকটু শুধু নয়, এটা একটা অন্য কিছু মাথায় চিন্তা রেখে এটা করা হয়েছে। সাংবাদিকরা যেটা বলছেন, নেতারা যেটা বলছেন, যে কারো ব্যাংক অ্যাকাউন্ট তলব করার ক্ষেত্রে আমরা কোনো অন্যায় দেখি না। নিশ্চয়ই একটা ইনস্টিটিউট যেহেতু, ইন্টেলিজেন্স ইউনিট যেহেতু আছে, তারা এটা করতেই পারে। কিন্তু আপনি যদি জিনিসটা দেখেন যে 11 জন নেতা নেত্রী এবং তাদেরকে মানে একসাথে তাদের হিসাবটা তলব করা হয়েছে এবং সেটাকে পাবলিক করা হয়েছে, এটাকে তারা মনে করছে যে এখানে একটা ষড়যন্ত্র আছে, এখানে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণের একটা প্রয়াস আছে। এবং তারা কিন্তু এই কথাও বলেছে যে তাদের হিসাব তারা দিচ্ছেন, স্বচ্ছতার সাথেই দিতে চান। তারপরে যখন আজকে যে সমাজে তাদের সম্পর্কে একটা পারসেপশন তৈরি হলো, সেটার ব্যাপারে যে যখন কিছু পাওয়া যাবে না সেটাও যেন প্রকাশ করা হয়, তার অর্থ হলো তারা এটাকে বিরোধিতা করছে না। কিন্তু 11 জন সাংবাদিক নেতাকে একযোগে, তাও ব্র্যাকেটের মধ্যে, এখানে শফিউল আলম ভূঁইয়া একসময় সাংবাদিক ছিলেন, এখন সাংবাদিকতা পড়িয়েছেন, এখন টেলিভিশন পড়ান, সমাজের সাথে নানাভাবে ইনভলভ। তিনিও বলবেন, কখনো কোন সরকারি প্রতিষ্ঠানের এরকম কাণ্ড দেখেছেন কিনা যে সাংবাদিক নেতাদের পাশে কেউ আওয়ামী লীগ সমর্থিত, কেউ বিএনপি সমর্থিত, ব্র্যাকেটের মধ্যে। এইটা আমি আমার এত বছরের সাংবাদিকতায় প্রথম এরকম সরকারি কোন প্রতিষ্ঠান থেকে এই ধরনের উদ্যোগ দেখলাম, এই ধরনের অভিধা দেখলাম। এবং সে কারণেই তারা মনে করছেন যে সাংবাদিকদেরকে হয়তো কোনো একটা বিশেষ জায়গা থেকে কেউ কেউ সরকারের ভিতরে থাকা, যেটা ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, তিনি বলেছেন যে সরকারের সাথে মুখোমুখি করার একটা প্রয়াস নিচ্ছে। কখন এই জিনিসটা, দেখেন, ব্যাংকের হিসাব একজন মানুষের ব্যক্তিগত হিসাব, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে এটা, এই সম্পর্কটা স্থাপিত হয়। সেখানে তার অ্যাকাউন্টে কি কি ধরনের ট্রানজেকশন হচ্ছে এক সময় কিন্তু এটা প্রকাশ করা হতো না, ব্যাংক এগুলো চাইলেও দিত না। পরবর্তীতে 11 পরে এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটটা গঠন করা হয়েছে এবং এই টার্গেট কিন্তু ছিল রাজনীতিবিদরাই। মূলত রাজনীতিবিদরা যে আইন করে, শেষ পর্যন্ত সেই আইনটা কতটা জনগণের পক্ষে যায়, কতটা জনগণের বিপক্ষে যায়। অ্যাকাউন্ট তলবের একমাত্র এখতিয়ার আমি মনে করি এনবিআর এর আছে, জাতীয় রাজস্ব বোর্ডের আছে, যখন তারা ট্যাক্স রিলেটেড কোনো ব্যত্যয় দেখতে পায়। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে 11 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট তলব আপনার নিজের কাছেও কি অস্বাভাবিক মনে হচ্ছে না? হঠাৎ করে যদি বলা হয় সমস্ত ইউনিভার্সিটির ভিসিদের হিসাব দিতে হবে, আপনার কাছে অস্বাভাবিক মনে হবে না? জি, ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। ফিরবো আপনার কাছে আবার। অধ্যাপক ডক্টর আ.জ.ম শফিউল আলম ভূঁইয়া স্যার, আপনার কাছে আসতে চাই। যেটি সাংবাদিক নেতারা বললেন তার প্রেক্ষাপটে সৈয়দ ইশতিয়াক রেজা আলোচনা করলেন। এখন আপনার কাছে যে প্রশ্ন, এই ষড়যন্ত্র কে করলো? না, এখন তো এই ষড়যন্ত্র কে করলো, ধরেন সৈয়দ ইশতিয়াক রেজা যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একেবারে সম্পূর্ণ একমত। যে আপনার যে কোনো ব্যক্তির ব্যাংক হিসেবে যদি কোনো ধরনের অস্বাভাবিক লেনদেনের চিত্র পাওয়া যায় বা আভাস পাওয়া যায়, সেক্ষেত্রে এনবিআর বলেন বা সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা এই বিষয়ে দেখাশোনা করে, তারা সেই ব্যক্তির ব্যাংক হিসাব তলব করতে পারে। সেটাও কিন্তু একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। তো এখানে 11 জন সাংবাদিক, যেটা উনি আরো বললেন, যে যদি সরকারের চিঠিতে এটা থাকে, ধরেন এই যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যদি এইভাবে লেখে যে সাংবাদিক বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, ওইভাবে যদি লিখে থাকে, ওইটা অত্যন্ত আপত্তিকর। যে সরকারি একটা প্রতিষ্ঠান একটা অফিসিয়াল চিঠি দেওয়ার সময়
সাংবাদিকদের নামের পাশে এইভাবে দলীয় পরিচয়। হ্যাঁ, আমরা এক একজন এক একটা আদর্শে বিশ্বাস করি এবং রাজনৈতিক মতবাদে বিশ্বাস করা, রাজনৈতিক মতবাদ প্রকাশ করা সচেতন মানুষের দায়িত্ব। এবং আমি মনে করি যে এটা তো একেবারে সর্বস্বীকৃত যে শিক্ষিত মানুষ, সচেতন মানুষ মাত্রই তার রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকবে। তো সেইটা রাষ্ট্রীয় চিঠিতে বা সরকারি চিঠিতে সেটার উল্লেখ থাকাটা দুঃখজনক এবং নিন্দনীয় বিষয়ও বটে। এই বিষয়টিও আমি মনে করি খতিয়ে দেখা এখানে দরকার। অনেকে শফিউল আলম ভূঁইয়া স্যার অনেকে বলছেন যে আসলে এটি অসতর্কতাবশত হতে পারে, আবার অনেকে বলছেন এটি খুব সচেতন হয়ে এই কাজটি সচেতন না, যেমন থেকেই কাজটি করা এখানে হয়েছে। মুশকিল হলো কি, মুশকিলটা কি হলো, ধরেন এই যে সাংবাদিকতা, শিক্ষকতা, তারপরে আইনজীবী, এরকম কিছু কিছু প্রফেশন সমাজে আছে। তারা এই প্রফেশনের মানুষরা কিন্তু সমাজের ন্যায় অন্যায় এই বিষয়গুলো নিয়ে কথা বলে এবং নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে। কারো কারো মধ্যে ব্যত্যয় হয়, কোনো কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ করতে পারেন, কোনো কোনো সাংবাদিক ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ করতে পারেন, কোনো কোনো লয়ার ব্যক্তিগতভাবে অপরাধী হতে পারেন। কিন্তু এই প্রফেশন গুলো কিন্তু মানুষের যে যে বা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর একটা উজ্জ্বল রেকর্ড কিন্তু আমাদের দেশের ইতিহাসে আছে। তো সেই রকম একটা জায়গায় আপনি যখন 11 জন সাংবাদিককে এরকম একটা চিঠি দিবেন এরকম উল্লেখ করে একসাথে, তো সেইটাকে আপনি অসতর্ক ভাবে দেয়া হয়েছে, এটা আমি মানতে নারাজ। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে এটা জেনে শুনেই করা হয়েছে, কারা করছে? আপনি প্রশ্ন করেছিলেন যে এই ষড়যন্ত্র কারা করছে, এইটার উত্তর দেওয়া তো আমার পক্ষে মুশকিল। তবে আমি একটা জিনিস ধারণা করতে পারি, সেটা হলো যে 2023 সালে নির্বাচন হবে এবং সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অপপ্রচার চলছে। এবং সরকারের যে যে আপনার যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, সরকারের যে সফলতাগুলো আছে, সেইগুলোকে ম্লান করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি এই সরকারের বেলায় ধরেন আওয়ামী লীগ সরকারের কথা যদি বলি, আওয়ামী লীগ যেহেতু একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, প্রগতিশীল শক্তি, এই সরকারের সাথে সাংবাদিকদের সখ্যতাটা কিন্তু অন্যান্য যে কোনো সরকারের চাইতে বেশি। এবং বিশেষ করে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন, সাংবাদিকদের সাহায্য সহযোগিতা, কল্যাণ ট্রাস্ট করা থেকে শুরু করে অনেক কিছু করেছেন, অনেক কিছু হয়তো সামনে করবেন। তো ষড়যন্ত্র কারা করেছে এটা তো অনুসন্ধান করে বের করতে হবে। এটা তার মানে আমরা আমি একটু শেষ করি এইখানে। আমি মনে করি সাংবাদিকদেরও একটা দায়িত্ব আছে এখানে। এটা অনুসন্ধানী সাংবাদিকতারও একটা বিষয়, যে কারা, কেন, কি উদ্দেশ্যে হঠাৎ করে এই ধরনের একটা চিঠি ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে ছাড়া হলো, এটা অনুসন্ধানী সাংবাদিকতা করে বের করা দরকার, সামনে নিয়ে আসা দরকার যে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে। তবে আমি যে বিষয়টির দিকে আলোকপাত করতে চাই সেটা অবশ্যই যেটা ইশতিয়াক রেজা, ফরিদা ইয়াসমিন ওনারা বলেছেন, যে সরকারের সাথে সাংবাদিকদেরকে মুখোমুখি করা, এই চেষ্টাটা কিন্তু হবে। আপনি দেখবেন যে সামনে অনেক পেশাজীবী সংগঠনগুলোর সাথে সরকারকে বিভিন্ন সময় দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হবে। নির্বাচন যতই সামনে আসবে এই বিষয়গুলো কিন্তু ঘটতে থাকবে। এটা আমাদের রাজনীতির যে অলিগলি সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা। তো সেই জন্য এই বিষয়টার একটা সুরাহা হওয়া দরকার, এই বিষয়ে অনুসন্ধান হওয়া দরকার, এটা খুঁজে বের করা দরকার, অনুসন্ধান হওয়া দরকার এবং খুঁজে বের করা দরকার। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া স্যার সেটি যথার্থই বলেছেন। আরো দুই একটা লাইনে একটু শুনতে চাই। আমার যে প্রশ্নটি ছিল আপনার কাছে সেটি হলো, এই বর্তমান সরকারের সাথে সাংবাদিকদের যে সখ্যতা, সেটি আবার কেউ কেউ কোনো বিশ্লেষক বলে থাকেন যে অতি সখ্যতাও তৈরি হয়েছে, যার প্রেক্ষাপটেও কিন্তু এই বিষয়টির অনেকে কারণ হিসেবে বলে থাকেন। জি না, তাহলে যদি এই যে আপনার কথা যদি আমি সত্যি ধরে নিই যে অতি সখ্যতাকে কারণ হিসেবে ধরে নেয়, তার মানে তো আমার কাছে আরো স্পষ্ট হয়ে যায় যে এখানে ষড়যন্ত্র চলছে, যে সাংবাদিকদের সাথে। যেমন আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণাটা কি, এটা ঐতিহাসিকভাবেই সৃষ্টি হয়েছে যে সাংবাদিকতা মানেই সরকার বিরোধী হতে হবে, এরকম একটা চিন্তাধারা আমাদের সমাজে আছে। এটা একসময় সত্যি ছিল, যখন গণতন্ত্র ছিল না, সামরিক সরকারের সময় সাংবাদিকরা কিন্তু এই সামরিক সরকার বিরুদ্ধে আন্দোলন করেছেন, তারা 3 জোটের রূপরেখা প্রণয়নের সাথে জড়িত ছিলেন। কিন্তু যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক সরকারের সময় সাংবাদিকদের ভূমিকাটা ভিন্ন হবে। কারণ ভিন্ন হবে এই কারণে যে সরকারের যে ভালো কাজগুলো আছে সাংবাদিকরা সেটা নিয়ে প্রশংসা করবেন, যে খারাপ কাজগুলো সরকার করে সেইগুলো সমালোচনা করবেন, কিন্তু সবসময় একটা বিরোধী অবস্থানে থাকবেন। এই চিন্তা চেতনাটা আমি মনে করি নেগেটিভ চিন্তা
এবং এই চিন্তাটা যারা পোষণ করেন তারাই সাংবাদিকদেরকে সরকারের মুখোমুখি জায়গায় দেখতে চান। কিন্তু আপনি যদি রাষ্ট্রের উন্নয়ন চান, যেমন একটা সরকার তো সব কাজ ভুল করতে পারে না বা সব কাজ ভালো করবে না, তাইলে তার ভালো কাজগুলোকে যদি আমরা প্রশংসা না করি এবং তার ভুলগুলোকে যদি আমরা ধরিয়ে না দিই, তাহলে তো সমাজ সামনের দিকে আগাবে না। সরকার তার যে কর্মসূচি আছে সেগুলো নিয়েও সামনের দিকে আগাতে পারবে না। সেই জন্যে সুষ্ঠু সমাজের স্বার্থে, সমাজের প্রগতির স্বার্থে, অগ্রগতির স্বার্থে সাংবাদিকদেরকে ওয়াচডগের ভূমিকাটা পালন করতে হয়। তো সেই ওয়াচডগ মানে কিন্তু বাইট করা না, যে সারাক্ষণ ডগ হিসেবে আপনি সরকারকে কামড়াতে থাকবেন, এটা কিন্তু সাংবাদিকতা না বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া স্যার। আবার ফিরবো আপনার কাছে শহীদ ইশতিয়াক রেজা। আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের শফিউল আলম ভূঁইয়া স্যার বলছিলেন যে আসলে সাংবাদিকদের ভূমিকা, কিন্তু এই জায়গাতে যদি একটু এটাকে আরেকটু আলোচনাকে বড় করি এবং এভাবে যদি আপনার কাছে প্রশ্নটা আমি রাখি যে সাংবাদিকদের যে পেশাগত যে দায়িত্ব এবং তার সাথে নৈতিক যে মানদণ্ড এবং এর সাথে যুক্ত হচ্ছে রাজনীতির প্রেক্ষাপটে যে বিভাজন, এই কারণে কি কোনো একটি মহল, যদিও আজকে সাংবাদিক নেতাদের অনেকেই আমলাতন্ত্রকে দোষী করছেন, আমলাতন্ত্রকে তারা দায়ী করছেন, এবং এই যে পেশাগত যে বৈশিষ্ট্য, নৈতিক মানদণ্ড, রাজনীতির প্রেক্ষাপটে বিভাজন, এই কারণেই কি আসলে এই ধরনের এইভাবে সাংবাদিকদের দিকে অঙ্গুলি নির্দেশ করা বা এই ধরনের মন্তব্যের বিষয়টি চলে আসে কিনা? সেটা বলা কঠিন এই মুহূর্তে, কারণ আমি কোনো তন্ত্র বা কাউকে দায়ী করছি না, যেহেতু আমি বিষয়টা জানি না। কিন্তু আপনি যদি দেখেন যে সাংবাদিকদের যে ভূমিকাটার কথা ডক্টর শফিউল আলম ভূঁইয়া বলছেন, এটাই তো সাংবাদিকদের ভূমিকা। সাংবাদিকদের একটা সাংঘাতিক ধরনের ক্রিটিক্যাল রোল থাকে সমাজে, সেই রোলটা তারা প্লে করে। কিন্তু কিছু বিষয় থেকে জাতীয় ইস্যু যেখানে হয়তো সরকারের অবস্থানের সাথে সাংবাদিকদের একটা অঙ্গীকারের বিষয় চলে আসছে, যুদ্ধ অপরাধের বিচার বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গিবাদ বিরোধী অবস্থান, এই সমস্ত ক্ষেত্রে সরকারের ভূমিকা সাংবাদিকরা কিন্তু সরকারের পাশে ছিল, এবং আমি তো মনে করি এই ইস্যুতে সাংবাদিকদের থাকাটাই যৌক্তিক ছিল। কিন্তু আবার একই সাথে এই সাংবাদিকদের কলম থেকেই কিন্তু, মুখ থেকেই কিন্তু বেরিয়ে গেছে হলমার্কের ঘটনা, বেসিক ব্যাংকের ঘটনা, বিসমিল্লার ঘটনা, বালিশ কাণ্ড সহ অসংখ্য দুর্নীতির কাহিনী। একদিকে যেমন উন্নয়নের স্পৃহার কথা সাংবাদিকরা বলছে মানুষের মনে এবং সরকারের প্রচেষ্টার কথা, তেমনি উন্নয়নের সাথে সাথে যখন কোথাও কিন্তু ব্যত্যয় ঘটছে সাংবাদিকরা সেটা বলছে। আজকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে সংসদটা যে জায়গায় থাকার কথা সেখানে নেই, না থাকার কারণে মানুষের কাছে শেষ ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যম। গণমাধ্যম সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালন করতে পারছে, এই দাবি আমি করব না। এবং মানুষের যে নানা ক্ষোভ আছে, হতাশা আছে, সেটা কিন্তু আমি মনে করি যে যৌক্তিক। কিন্তু গণমাধ্যমকে বাংলাদেশের পরিপ্রেক্ষিত থেকে কিন্তু দেখতে হবে। গণমাধ্যম সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের আজকে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা দেখেন, আমার কাছে মনে হয় বিচার বিভাগের জায়গা থেকে যদি দেখেন, সমাজের সুশীল সমাজের ভূমিকা দেখেন, সব জায়গাতেই সেই কাঙ্ক্ষিত ভূমিকায় কেউ থাকতে পারছে না। কেন থাকতে পারছে না সেটা অন্য তর্ক, কিন্তু তারপরও যেটুকু আছে সেগুলো কিন্তু সাংবাদিকরা আছে। সাংবাদিকরা এই যে আপনি বলছেন যে অনেকেই তার যে পেশাগত দায়িত্বে বা ভূমিকায় থাকতে পারছে না, এই কারণেই কি আসলে কোন একটি মহল আসলে খুব বেশি সেটার বিচার তো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করবে না। সাংবাদিকরা কোথায় প্রফেশনাল জায়গায় থাকতে পারছে কি পারছে না সে বিচার তো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করার কথা না। আমার দায়বদ্ধতা তো আমার মানুষের কাছে, যাদের জন্য আমি সাংবাদিকতা করি, তারাই আমাকে বিচার করবে, তাই না? এবং একসাথে 11 জনকে টার্গেট করে এরকম একটা চিঠি দেওয়াটাকেই আমরা অস্বাভাবিক মনে করছি এবং তাদের সম্মানহানির একটা প্রচেষ্টা বলে ধরে নিচ্ছি। হয়তো দিন শেষে কিছুই পাবে না। সবচেয়ে দরিদ্র পেশাজীবী বাংলাদেশ হলো সাংবাদিকরা। বেতন নেই, বেতন কম, অনিয়মিত। সাংবাদিকদেরকে তো মানুষ ঘর ভাড়াই দিতে চায় না, মেয়ে বিয়ে দিতে চায় না। তো সেখানে সাংবাদিকদেরকে হঠাৎ করে এই জায়গাটায়, আমার তো মনে হয় যে সবচেয়ে ধনী সাংবাদিকটাও একটা অত্যন্ত অধনী সরকারি কর্মকর্তার সমান না অর্থবিত্তের দিক থেকে। তো সেটা তো সেই তর্ক তো আমি যেতে চাই না। আমি মনে করি যে ডক্টর শফিউল আলম ভূঁইয়া যেটা বলছিলেন যে সাংবাদিকদের ভূমিকার কারণেই যদি করে থাকে, সেটাও তো এইভাবে হওয়ার কথা না, তাই না? সেটারও তো নিশ্চয়ই অনেক প্রসেস আছে। আর একটা হলো সামাজিক মাধ্যমের ভূমিকাটাকে কিন্তু খাটো করে দেখলে চলবে না। আজকে সামাজিক মাধ্যমে বাংলাদেশ বিরোধী, সরকার বিরোধী, বাংলাদেশের নারী প্রগতি বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের প্রগতিশীলতার বিরোধী যে চক্রান্ত চলছে, যে বিশাল প্রচার চলছে, তার বিপরীতে গণমাধ্যম কর্মীরা কিন্তু শক্ত হাতে জায়গাটা ঠিক রাখার চেষ্টা করছে। এখন যদি আপনি এটাকেও ডিস্টার্ব করেন, তাহলে এই সাংবাদিকদের অনেকেই কিন্তু সামাজিক মাধ্যমে চলে যাবে। তখন কিন্তু আরেকটা, আমি বলবো, বিচ্ছিন্নতার জায়গা তৈরি করা হবে।
জি, সৈয়দ ইশতিয়াক রেজা, সেই আলোচনাটিকে আরো একটু বড় করব এবং সেই আলোচনার সূত্র ধরে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া স্যার আপনার কাছে আসবো। আমি প্রশ্নটি রেখে যে আমরা একটা বিরতি নেব, সেটি হচ্ছে এই যে ব্যাংক হিসাব তলব করা, সেটিরও যেটি সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন তারও একটি প্রক্রিয়া রয়েছে, একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটি যদি করার প্রয়োজন মনে করে সেটি করা যেত, যেটি সাংবাদিক নেতারাও বলছেন। কিন্তু আবার এটিও সাংবাদিক নেতারা বলছেন যে যেটি আপনি কিছুটা আলোচনা নিয়ে এসেছেন, আর তারপরেও আমি আর একটু বড় করে শুনতে চাই আপনার কাছ থেকে আরও স্পষ্ট করে যে এই ব্যাংক হিসাব তলবের মধ্যে দিয়ে কার লাভ কার ক্ষতি, এটিও একটু শুনতে চাইব বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি শুধু কেন সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব। আলোচক হিসাবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আজমর শফিউল আলম ভূঁইয়া, আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। দর্শক, যাচ্ছে আলোচনায়। বিরতির আগে যে প্রশ্নটি স্যার আপনার কাছে করেছিলাম, যে আসলে আপনি অনেকটাই বলেছেন, তারপর আরও একটু আমরা শুনতে চাই, এই আলোচনাটাকে আর একটু বাড়াতে চাই। সেটি হচ্ছে যে এই সাংবাদিকদের ব্যাংক হিসাব তলবের ক্ষেত্রে কার লাভ কার ক্ষতি, এর সাথে সৈয়দ ইশতিয়াক রেজা অনেকগুলো বিষয় একটু যোগ করেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। যেমন আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে কার লাভ কার ক্ষতি, প্রথম কথা হচ্ছে লাভ ক্ষতিতে যাওয়ার আগে যে আপনি ব্যাংক হিসেব কেন তলব করবেন, ব্যাংক হিসেব তলব কি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হয়েছে কিনা, কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে কি 11 জন সাংবাদিক একসাথে সেটা করেছেন? তো এটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে 11 জন সাংবাদিক এবং তারা ভিন্ন ভিন্ন ঘরানার ভিন্ন ভিন্ন জায়গার প্রতিনিধিত্ব করে, তো তারা তো একসাথে, আমার মনে হয় না যে কোনো ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস তারা একসাথে করেছেন। এখন তাহলে কি কেউ কেউ ব্যক্তিগতভাবে করেছেন সেটা আমরা জানি না। যদি করেও থাকেন, তর্কের খাতিরে যদি ধরে নেই যে কেউ কেউ করেছেন, তাহলে সেটাও তো আইনগত প্রক্রিয়ায় ব্যক্তিগত পর্যায়ে আপনার সেটাকে সুরাহা করতে হবে। এখন আপনি যখন 11 জন সাংবাদিককে এভাবে একটা চিঠি দিয়ে দিলেন, বাংলাদেশে পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশন হলো যে এরকম ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা দুদক থেকে বা এনবিআর থেকে যদি এরকম কোনো চিঠিপত্র মানুষের নামে আসে এবং সেটা যদি গণমাধ্যমে প্রচারিত হয়, তাহলে যেটা দাঁড়ায় যে মানুষের মধ্যে একটা পারসেপশন জন্ম নেয় যে তারা হয়তো কোনো ধরনের আর্থিক অনিয়মের সাথে সম্পৃক্ত, না হয় হঠাৎ করে তাদের ব্যাংক হিসাব তলব করা হচ্ছে কেন। তো এরকম একটা পারসেপশন কিন্তু দাঁড়ায়। তো এই পারসেপশনটার ফলে যেটি, এই পারসেপশনের সাথে একটু শুনতে চাই। আমি শেষ করি যে এই পারসেপশনটা যখন দাঁড়ায়, এই পারসেপশনের ফলে যে 11 জন সম্পর্কে এই পারসেপশনটা দাঁড়াচ্ছে তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যেহেতু সবাই নেতৃস্থানীয়, কোনো না কোনো ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন, কেউ কেউ প্রেস ক্লাবের প্রতিনিধিত্ব করছেন, তো এরকম নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে যখন এটা দাঁড়ায় তখন কিন্তু এই প্রফেশনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যে সাধারণ মানুষ কিন্তু ভাবতে পারে যে এরকম শীর্ষস্থানীয় সাংবাদিকদের, যারা শীর্ষস্থানীয় নেতা, তাদের ব্যাংক হিসেব যদি এরকম তলব করা হয় তাহলে অন্যান্য সাংবাদিকদের কি অবস্থা। সাংবাদিকতা পেশা সম্পর্কেও কিন্তু মানুষের মধ্যে একটা 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 বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি হতে পারে। তো সেই কারণে, এবং এগুলো কিন্তু ব্যক্তিগত গোপনীয়তারও বিষয়। যেমন ব্যক্তিগত, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে যান, ধরেন একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, এটা অভিযোগ, এটা কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি তাকে চোর বলতে পারবেন না। তো যার ফলে কারো বিরুদ্ধে যদি অভিযোগও থেকে থাকে সেটাও কিন্তু আপনি এরকম পাবলিকলি ফলাও করতে পারেন না। তো যার ফলে আপনার এগুলো অনুসন্ধান করে যে সাংবাদিকরা, আমার বিশ্বাস যে তারা কেউই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত না। কারণ ওই যেটা ইশতিয়াক রেজা বলেছেন, আমি নিজে একসময় যেহেতু সাংবাদিক ছিলাম, আমি জানি সাংবাদিকদের অবস্থা, আর এবং আমার অনেক অনেক ছাত্রছাত্রীও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, তাদের বর্তমান অবস্থাটা সম্পর্কে আমি অবগত। তো যার ফলে তাদের সম্পর্কে এইভাবে 11 জনকে চিঠি দিয়ে এক ধরনের হেনস্থাই আমি বলবো। এই জায়গায় এই হেনস্থার বিষয়টি অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া স্যার, হেনস্থার বিষয়টিকে মাথায় নিয়ে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখি। যে আপনি বললেন যে গণমাধ্যমের প্রকাশ পেলে
এক ধরনের সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়, সেটি অবশ্যই ঠিক, কিন্তু সেই পারসেপশন তৈরি হওয়ার সাথে অতীত প্রেক্ষাপট এর সাথে কোনোভাবে আসলে মানুষ মিল করে দেখে কিনা সেটি একটু শুনতে চাইবো। আরও একটি প্রশ্ন যেটি প্রথমে এটি শুনতে চাই যে আসলে অতীত প্রেক্ষাপটের সাথে মানুষ যুক্ত করে দেখে কিনা। যেমন অতীত প্রেক্ষাপটটা আসলে কি, অতীতে কি এইভাবে একদল সাংবাদিকের বিরুদ্ধে এরকম কোনো চিঠি দেওয়া হয়েছে? সেটা তো দেয়া হয়নি, আমার অন্তত জানা নাই যে এরকম দল বেঁধে সাংবাদিকদের বিরুদ্ধে। হ্যাঁ, 111-এর পরে সেটা ব্যবসায়ীদের বিভিন্ন জনের আপনার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তো 111-এর প্রেক্ষাপটটা কি, সেটা কারা করেছিল? সেটা তো সামরিক সমর্থিত একটা সরকার, এবং সেখানে সামরিক গোয়েন্দা সংস্থা যাকে ইচ্ছা মনে হয়েছে তার বিরুদ্ধে এই ধরনের বিষয় আমলে নিয়েছে এবং কারো কারো ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, নানা ধরনের বিষয় সেখানে আছে। তো এখন এই আপনি কি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছেন সেটা কি? হ্যাঁ, প্রত্যেকটা প্রফেশনই, আমি তো আমার আগের আলোচনায় বলেছি যে প্রত্যেকটা প্রফেশনই কোনো কোনো ব্যক্তি আপনার অসৎ কর্ম করতে পারে বা অপকর্ম করতে পারে। তো সেইটার জন্য তো সকল সাংবাদিককে দায়ী করা যাবে না। আপনি যদি আপনার কাছে যদি ধরেন, আমি আপনি বলতে বোঝাচ্ছি যে সরকারের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, তাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে কোন সাংবাদিক দুর্নীতির সাথে জড়িত বা অপকর্মের সাথে জড়িত, সেই সাংবাদিকের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা নেবেন। সেটার জন্য তো আপনি 11 জনকে এইভাবে দল বেঁধে তার ব্যাংক হিসাব তলব করলে সেটা নানা প্রশ্নের জন্ম দেয়, জি। এখানে আরেকটি বিষয় একটু জানতে, তর্কের খাতিরে কেউ কেউ বলতে পারে যে হ্যাঁ এটা তো দিতেই পারে, হ্যাঁ দিতেই পারে, কিন্তু সব পাড়া যদি আমরা পারতে যাই, সব কাজ যদি আমরা করতে যাই, তাহলে এর যে কনসিকুয়েন্স, এর যে প্রভাব সমাজে পড়ে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় খুব দু এক লাইনে শুনতে চাইবো, যেটি আপনি আলোচনায় বললেন, আমার একটু জানার ইচ্ছা এবং দর্শকদেরকেও জানাতে চাই। আপনি বললেন যে এই 11 জন সাংবাদিকদের মধ্যে অনেকেই আছেন যারা সাংবাদিকদের যে বিভিন্ন সংগঠন বা ইউনিট আছে সেই ইউনিটের নির্বাচিত প্রতিনিধি তারা। এ কারণে এই বিষয়টি হতে পারে কিনা? এরা সবাই হ্যাঁ, সবাই নির্বাচিত প্রতিনিধি, কিন্তু সবাই কোনো না কোনো নির্বাচনের মধ্য দিয়ে। সেইটার সাথে সেইটা কেন হবে? আমি নির্বাচন করাটা তো অপরাধ না, এটা তো তার মৌলিক অধিকার, যে মত প্রকাশ করা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, নির্বাচিত হওয়া, এটা তো তার আইনগত এবং মৌলিক অধিকার। সেক্ষেত্রে এটা কেন হবে? আমার মনে হয় যে আমি এখানে আপনার এই প্রশ্নের উত্তরে সাংবাদিকদেরকে আহ্বান জানাবো, যারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করেন, তাদের কাজ হবে আসলে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে বের করে আনা যে এই চিঠির কনসেপ্টটা কার মাথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে। অনুসন্ধানী সাংবাদিকতা এখানে আমাদেরকে একটা সমাধান কিন্তু দিতে পারে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর শফিল আলম ভূঁইয়া। স্যার, ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। আসলে এই সাংবাদিকদের ব্যাংক 11 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা, এর মধ্যে দিয়ে আসলে ভয়ভীতির যে একটি বিষয় অনেকেই বলছেন, আদৌ কি আসলে এর মধ্যে দিয়ে সাংবাদিকদের মনে ভয়ভীতি তৈরি করা সম্ভব হবে কিনা? দেখেন, বাংলাদেশের সাংবাদিকরা একটা নিরন্তর লড়াইয়ের ভিতর দিয়ে কিন্তু সাংবাদিকতা করে, এবং তাকে নানা ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা, এগুলোকে মোকাবেলা করে সাংবাদিকতা করতে হয়। সেই সাংবাদিকতা করছে। কতটুকু পারছি না, সেটা জনগণ বিচার করবে। সুতরাং এখানে ভয় পাওয়ার যে কথাটা, ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা তো নানা জায়গা থেকে সন্ত্রাসীরাও করে, জঙ্গিরা করে। যুদ্ধাপরাধের রিপোর্টিং করার সময় আমাদের অনেক সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জঙ্গি গোষ্ঠী থেকে, সেগুলো তো আমরা দেখেছি। সুতরাং এগুলো মোকাবেলা করেই তো সাংবাদিকতা করতে। বরং আমি বলবো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার বিকাশের জন্য সরকারের কাছে বেশ কিছু জিনিস পেন্ডিং হয়েছে, বরং সেগুলো করা খুব জরুরি হয়ে গেছে। খুব দ্রুত গতিতে সম্প্রচার কমিশনটা হওয়া উচিত, খুব দ্রুত গতিতে গণমাধ্যম কর্মী আইন, যেটা মন্ত্রিসভায় অনুমোদিত, সেই আইনটা পাস হওয়া উচিত। আমি তো মনে করি খুব দ্রুত গতিতে প্রেস কাউন্সিলের ল যেটি সংশোধন, কারণ প্রেস কাউন্সিল শুধুমাত্র পত্রিকার জন্য, বরং আমরা এখন বিস্তারিত বলতে চাচ্ছি টেলিভিশন, বেতার, অনলাইন, এগুলোকে প্রেস কাউন্সিলের আওতায় আনার জন্য সৈয়দ ইশতিয়াক রেজা, সেটা আপনি যথার্থই বলছিলেন যে আসলে সাংবাদিক এবং সাংবাদিকতা রক্ষার জন্য যে রক্ষা কবচগুলো, সেগুলো আসলে খুব জরুরি প্রয়োজন। আপনার কাছে আমি আলোচনায় ফিরবো। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি বা তার কথা শুনে আমি ফিরছি। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মেজর বারক শিকদার বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, দুদক 11 জন সাংবাদিকদের ব্যাংক হিসাব পেয়েছি, এটা হারটা কোথায়? 11 জন যদি অনেস্ট থাকে, তারা তাদের রিপোর্টটা সাবমিট করে তারা বল অনেস্ট, দেখা যাচ্ছে আমি অনেস্ট।
আজকে সাংবাদিকরা আন্দোলন করেছে, কালকে তো ব্যবসায়ী আন্দোলন করতে পারে যে আমরা ব্যবসায়ীরা ব্যাংকটা স্টেটমেন্ট দিব না। পরশু দিন অন্য গ্রুপ রাজনৈতিক আন্দোলন করবে আমরা ব্যাংক স্টেটমেন্ট দিব না। কেন এটা সাংবাদিকরা দিতে পারে, জি অসুবিধা নেই। আমি জি আপনি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আলোচকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি আমাদের সাথে থাকুন, বিষয়টি আলোচনা করছি। জি সৈয়দ ইশতিয়াক রেজা, যে আমরা এই আলোচনাটাই করেছিলাম এবং উনি সম্ভবত দেরিতে প্রবেশ করেছেন, এই কারণে উত্তর আর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। যেটা হলো যে উনি একটা ভুল করেছেন, এটা দুদক ডাকে নাই, দুদকের কোনো ইনভলভমেন্ট, এটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি, সুতরাং এরা এবং হিসাব দেওয়া সাংবাদিকদের কাজ না, সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের থেকে নেওয়া যেতে পারে। সুতরাং ওনার পারসেপশনগত ত্রুটির জবাব এই টকশোতে বসে দিতে হবে, সেটাও আমরা মনে করি না। বলেন। জি ভয়ভীতির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল সৈয়দ ইশতিয়াক রেজা। সেটা বললামই, আমি মনে করি যে ভয়ভীতি দেখিয়ে তো সাংবাদিকদেরকে দমন করা যায় না। সাংবাদিকরা ঠিকই কাজ করে, প্রতিবন্ধকতা মোকাবেলা করে কাজ করে। আমি বরং বলবো সরকারের দিক থেকে সহযোগিতার জায়গা, নবম ওয়েজবেটটা দেওয়া হোক, গণমাধ্যম কর্মী আইনটা পাশ করা হোক, সম্প্রচার কমিশন গঠিত হোক, প্রেস কাউন্সিল আইনটা সংশোধন করা হোক। আমি মনে করি কি এইগুলো অনেক বেশি সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক পথে নিয়ে যাবে, গণতন্ত্রের বিকাশে সহায়ক হবে। আপনার এছাড়া আর কোনো পরামর্শ থাকবে কিনা? যে পরামর্শটি বললেন, এছাড়া আর কোনো পরামর্শ আছে কিনা আপনার? যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি আসো সংশোধন করা বা মানুষের যে পারসেপশনের কথাটি বললেন সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য। জি আমি এই বিষয়ে আর কিছু বলছি না, কারণ নেতারা ইতিমধ্যেই নেতৃবৃন্দ তাদের নানা ধরনের বক্তব্য দিয়েছেন, তারা কর্মসূচি ঘোষণা করেছেন। জি শফিউল আলম ভূঁইয়ার সাথে আমি একটা জায়গায় একমত, দেখেন এগুলো হয়তো শেষ পর্যন্ত কিছুই প্রমাণ হবে না, কিন্তু একটা পারসেপশন তৈরি করে যে বাংলাদেশের সাংবাদিকরা বুঝি এরকম, বাংলাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ বুঝি এরকম, অথবা তাদের ব্যক্তিগতভাবে তাদের পারিপার্শ্বিক জায়গার মধ্যে অনেক ধরনের সংকট তৈরি করে, সেটা একটু বিবেচনা করা প্রয়োজন আছে। জি অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া স্যার, একেবারে শেষ মন্তব্য। না, যেমন আমি আবারও যেটা বলবো যে দর্শক প্রশ্নটা করেছেন, উনি যেটা বলতে চাচ্ছিলেন যে 11 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, তাতে ক্ষতির কি? এই উত্তর আমরা কিন্তু দিয়েছি যে 11 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি, তারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, একসাথে তাদের ব্যাংক হিসাব তলব করাটা সাসপিশাস, এটা অন্য কিছুর ইঙ্গিত করে, এটা সন্দেহজনক। তো কোন সাংবাদিক যদি অপকর্মের সাথে জড়িত থাকেন, কোন ব্যক্তি যদি অপকর্মের সাথে জড়িত থাকেন, সেইটা ব্যক্তিগত পর্যায়ে সেটা ডিল করা উচিত, যে আইনি প্রক্রিয়া অবলম্বন করে সেই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এইভাবে ঢালাও ভাবে সকলের বিরুদ্ধে চিঠি দিয়ে, কারণ এদের অনেককেই ধরেন আমরা চিনি, জানি, তাদের কাজকর্ম সম্পর্কে আমরা জানি, তো পরবর্তীতে যে পারসেপশনটা যে তৈরি হলো, এই পারসেপশনটা আপনি ভাঙাবেন কিভাবে? ধরেন ব্যাংক অ্যাকাউন্ট তলব করার পরে দেখা গেল যে ব্যাংকে কোনো সাসপিশাস লেনদেন নাই, তারপর তাদের যে পারসেপশনের ফলে যে ক্ষতিটা হলো, সেইটার ক্ষতিপূরণ কিভাবে হবে? সেই জন্য যে ব্যক্তির গোপনীয়তা এবং সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষা করা, এটা কিন্তু একেবারে শেষ লাইনটি শুনতে চাই যে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া স্যার, শেষ লাইনটি মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এইভাবে দলবদ্ধভাবে যখন আপনি সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব করবেন, সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হবে, সেক্ষেত্রে সরকার এবং সাংবাদিকদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তো সেই প্রেক্ষাপটটা তৈরি করা থেকে যারা এটা করছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো এবং যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করার অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আজম শফিউল আলম ভূঁইয়া এবং সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.